ধর্নার আড়ালে গপ গপ করে বিরিয়ানি ভোজন চলছে। হ্যাঁ, ওই তো নিজাম রেস্টুরেন্টে বসে একসাথে খাচ্ছে, ভালো করে দেখুন। কিন্তু আমার প্রশ্ন হলো, ধর্না কি সত্যিই আন্দোলন, নাকি এটা শুধু ক্যামেরার সামনের রাজনীতি? আসলে বাংলার মানুষ আজ আর অন্ধ নয়। মঞ্চে নাটক আর বাস্তবে আরাম, এই দ্বিচারিতা আর কতদিন চলবে? তাই বাংলার মানুষ প্রশ্ন করছে, এটাই তৃণমূলের আসল মঞ্চে নাটক আর বাস্তবে আরাম, এই দ্বিচারিতার কতদিন চলবে? দারুণ বললেন যিনি বলেন, আমি তো ওনাকে চিনি না, কিন্তু দারুণভাবে বাস্তব চিত্র তুলে ধরেছেন। নেট জগতে ভিডিওটি চরমভাবে ভাইরাল, যেখানে তৃণমূল কংগ্রেসের এখন সব থেকে বড় শত্রু কিন্তু অনলাইনই হয়ে দাঁড়িয়েছে, অ্যান্ড্রয়েড ফোন হয়ে দাঁড়িয়েছে, iOS ফোন হয়ে দাঁড়িয়েছে। কারণ যেভাবে তৃণমূল কংগ্রেসের কুকীর্তিগুলি সামনে আসছে তা আসল চিত্র তুলে ধরছে। মানে আমি তো ভাই ডেফিনেশন পর্যন্ত গুলিয়ে ফেললাম। ধর্ণা মঞ্চের কারণ কি সেটা আজও স্পষ্ট নয়, কিন্তু আমি যেটুকু বুঝি, যে কোনো জায়গায় ধর্ণা করা মানে হচ্ছে যে মানুষের অধিকার চাই, মানুষ তার অধিকার থেকে বঞ্চিত, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নেতারা নাকি ধর্ণা করেন। এটা আমি এতদিন জানতাম যে ধর্ণা মানে মানুষের উদ্দেশ্যে করা। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। তো যদি এইরকম ধর্ণা মঞ্চ হয়, তাহলে সেই ধর্ণা মঞ্চে আমিও যেতে চাই, আমিও চিৎকার করে বলবো যে মানুষ বঞ্চিত, আর আমিও নামি দামি রেস্টুরেন্টে বসে বসে বিরিয়ানিও খাবো, চিৎকারও করবো মানুষ বঞ্চিত। খুব একটা অসুবিধা হওয়ার কারণ না। মানে ধর্ণা করার অ্যাকচুয়াল মানে কি, তার ডেফিনেশন কি, ক্লাসিফিকেশন কি, সেটাই কোথাও না কোথাও পশ্চিমবঙ্গের ধর্ণা যেটা মমতা ব্যানার্জি রিসেন্ট করলেন তা মোটামুটি পাল্টে রেখে দিয়েছে। পর্দা নামছে উঠছে, ছবি আঁকা হচ্ছে, ইয়ার্কি ঠাট্টা, মানে সেই দারুণভাবে মানুষের অধিকার চাওয়ার। হয়তো এটা নতুন টেকনোলজির যুগের সাথে তাল মেলানোর জন্য নতুন কিছু উপায় মমতা ব্যানার্জি বের করেছেন। এখন সেটা কথা নয়, মানুষ সব দেখছে। ভিডিওটি আমি করিনি, অথচ ভিডিওটি ভাইরাল হয়েছে, মানে প্রত্যেকটি বাঙালি কিন্তু সজাগ হয়েছে। তারা এই সমস্ত নাটক আর পছন্দ করছেন না। এটা তো একটা ধাপ। আমাদের রাজ্যে এই সমস্ত খবর ছাড়া ইম্পর্টেন্ট খবর পাবেন না, কারণ রাজ্য সরকারের কাজ করার ইন্টেনশনটাই কোথাও না কোথাও শেষ হয়ে গেছে। রাজ্যে সবে সবে নতুন রাজ্যপাল নিয়োগ হয়েছেন, শপথ নিয়েছেন, যেখানে রবীন্দ্র নারায়ণ রবিকে, RN রবিকে আমাদের রাজ্যের রাজ্যপাল হিসেবে আনা হয়েছে। তো এখানে আমি ছোট্ট কথা বলতে চাই যে যেভাবে উনি শপথ নিয়েছেন আর ওনার যা ইতিহাস রয়েছে, অর্থাৎ তামিলনাড়ুতে স্ট্যালিনকে নাকে দম করে দিয়েছিলেন, মানে এতটাই কড়া, যিনি অলরেডি ডেপুটি NSA পর্যন্ত ছিলেন। তো এই RN রবি আমাদের রাজ্যে এসে রাজ্যের পরিস্থিতি, আইন শৃঙ্খলাকে কি করে সামলান, সেটাই এখন দেখার বিষয়। কারণ বড় চ্যালেঞ্জ ওনার সামনে, সেটা হচ্ছে ইলেকশনের আগেই এই পশ্চিমবঙ্গের দায়িত্ব হাতে তোলা। যার কাছে যত সেই রকম পোটেনশিয়ালিটি থাকে, যত যার কাছে সেই পাওয়ার থাকে, তার কাছে এক্সপেকটেশনও হিউজ হয়ে যায়। তো কোথাও না কোথাও এমনই গুরু দায়িত্বে পাঠানো হয়েছে RN রবিকে। এখন দেখার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের ইলেকশন যা 2021 সালে ভয়ঙ্কর, 21 সালের পর থেকে ভয়ঙ্কর বদনাম হয়েছে, সেই জায়গা থেকে ফিরিয়ে আনতে পারছেন কি না। ফ্যাক্ট। এবার আমি যাব আপনাদের সামনে আসল ঘটনায়, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার এবং এটাকে নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। সুপ্রিম কোর্টের দিক থেকে নিজের অবস্থান জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। বলছেন যে এটাই সঠিক টাইম UCC লাগু করার এবং সাংসদদের এই বিষয়ে আলোচনা করা উচিত, পার্লামেন্টে এই বিষয়ে ডিসকাস স্টার্ট করা হোক। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বড় মন্তব্য করলেন। আর UCC, ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ এক দেশ এক আইন এক কানুনের প্রতি সুপ্রিম কোর্ট কি ভাবছেন, তার অবস্থান কি, সেটাই কোথাও না কোথাও 10 মার্চের একটি PIL এর মাধ্যমে এক্সপ্লেন করা হলো। বলতে পারেন যে রাস্তা প্রশস্ত করা হলো। একটি আবেদন দায়ের করা হয়েছিল, যেটা হচ্ছে পৌলমী পাবিনী শুক্লা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এখন কোয়েশ্চেন হচ্ছে, নামের মধ্যে হিন্দুত্ব রয়েছে, তাহলে তারা আর শরিয়ত কানুন সম্পর্কে কি বোঝে? তারা কোন সাহসে এই আবেদন করলো যে শরিয়ত কানুন যেটা রয়েছে 1937 সেটাকে অবৈধ ঘোষিত করা হোক? এরকম কি করে এই মামলাটি করতে পারলো? তো সেই কারণে আমি জানিয়ে দিই যে এটি শুধুমাত্র ইয়াচিকার নাম, আবেদনের নাম দেওয়া হয়েছে পৌলমী পাবিনী শুক্লা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এখানে প্রচুর মুসলিম মহিলার মামলা অ্যাটাচড করা রয়েছে, যারা নিজেদের দিক থেকে এটা বোঝাতে চেয়েছেন যে আমরা মুসলিম নারী পরে,
আমরা তার আগে ভারতীয়। সুতরাং হিন্দু মহিলারা যেভাবে তার ভাই এবং পুরুষদের কাছ থেকে যেভাবে তারা সমান অধিকার পায়, সেরকম মুসলিম মহিলাও সমান অধিকার পেতে চায়। সেটা উত্তরাধিকার বিষয় বলতে পারেন বা ম্যারেজ অ্যাক্টের বিষয় বলতে পারেন। শরিয়ত কানুন 1937 অনুযায়ী যেভাবে তাদেরকে মেনটেনেন্স পাওয়া এবং বিভিন্ন জায়গায় তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, সেই বিষয়ে ভারত সরকারের কাছে একটি আবেদন করা হয়েছে যে আপনারা ইমিডিয়েটলি এই শরিয়ত কানুন 1937 যা মুসলিম মহিলাদের তাদের রাইট থেকে বঞ্চিত করছে, সেই শরিয়ত কানুন 1937 কে অবৈধ ঘোষণা করেন। এবং এই যখন এই মামলাটির শুনানি চলছে, আইনজীবী প্রশান্ত ভূষণ, যার সম্পর্কে মোটামুটি আমি জানলেও ইনি যেভাবে এই ডিবেটটি করেছেন এবং যা যা যুক্তি দিয়েছেন তা নিজের মধ্যেই অত্যন্ত প্রশংসনীয় ছিল, এবং যে কারণে প্রধান বিচারপতি সূর্যকান্ত পর্যন্ত বলতে বাধ্য হলেন যে এইটার একমাত্র সলিউশন হচ্ছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। এখন কোয়েশ্চেন হচ্ছে যে ভাই আমরা প্রথমেই জানবো যে তিনি এমন কি আর্গিউ করলেন যে প্রধান বিচারপতি এরকম টিপ্পণী করে দিলেন। কিন্তু তার আগে ইউসিসি কে নিয়ে আমি জানিয়ে দিই, ইউসিসি বারবার তুষ্টিকরণের রাজনীতির শিকার হয়েছে, যেটাকে নিয়ে ডক্টর ভীমরাও আম্বেদকর পর্যন্ত ইউসিসি চেয়েছিলেন, কিন্তু তারপরেও এমনভাবে পুরো সিচুয়েশন তৈরি হয় যে শেষ পর্যন্ত ভীমরাও আম্বেদকরও ছেড়ে দিয়েছিলেন যে যখন এই দেশের রাশ এমন কোন বীর পুরুষ বা শক্তিশালী শাসকের হাতে যাবে তখনই হয়তো ইউসিসি লাগু হবে। কারণ ইউসিসি কে নিয়ে যেমন 3 তালাককে নিয়ে একটা সিচুয়েশন খারাপ তৈরি করার চেষ্টা করা হলো, সেরকমই সিচুয়েশন আরো খারাপ হতে পারে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মহিলা হিসেবে মহিলাদেরকে নিয়ে এত কথা বলে থাকেন, আজকে ইউসিসি লাগু করা হলে এই মমতা ব্যানার্জি সব থেকে আগে রাস্তায় নামবেন এবং চিৎকার করবেন যে দেখুন আপনাদের রাইট কেড়ে নেওয়া হচ্ছে এবং ভুল বোঝানো স্টার্ট হচ্ছে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই ইউসিসির বিষয়টাকে নিয়ে প্রথমেই জানিয়ে দিই যে সমান নাগরিক সংহিতা যেটাকে বলা হচ্ছে চালু করার বিষয়টি কেন্দ্র সরকার অলরেডি বিবেচনার জন্য আইন কমিশনে পাঠিয়ে রেখেছেন, যা এখনো পর্যন্ত কিন্তু বিবেচনাধীন রয়েছে, এটাকে নিয়ে কোনো পদক্ষেপ করা হয়নি। এইবার সুপ্রিম কোর্টের দিক থেকে সেই রাস্তাই কিন্তু খুলে দেওয়া হলো এবং এরকম মন্তব্য করা হলো যে ইউসিসি এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, কারণ মুসলিম নারীরা মুসলিম পরে তারা হচ্ছে আগে ভারতীয় নাগরিক। সুতরাং ভারতীয় নাগরিক যদি হয়ে থাকে, ভারতীয় সংবিধান অনুযায়ী যদি চলতে হয়, তাহলে ইউসিসি হচ্ছে একমাত্র সলিউশন, যা মুসলিম মহিলাদেরকে রাইট থেকে যে বঞ্চিত রাখা হচ্ছে তাকে ফিরিয়ে দিতে পারবে। তো আর্গুমেন্ট শুরু করেছিলেন আইনজীবী এবং প্রথমেই বললেন যে শরিয়ত লকে শেষ করা উচিত। শরিয়ত অ্যাক্ট 1937 যা মহিলাকে অধিকার দেয় না, শরিয়ত অ্যাক্ট 1937 যা ভারতকে সমান দৃষ্টিকোণ থেকে সরিয়ে রাখছে, শরিয়ত অ্যাক্ট 1937 যা মুসলিম মহিলাদের সাথে ভেদভাব করছে। সুতরাং আমি এটাই আবেদন করছি যে ইমিডিয়েটলি এই শরিয়ত অ্যাক্ট 1937 কে অবৈধ ঘোষিত করা হোক। যখন এরকম আর্গুমেন্ট দিলেন তখনই বিচারপতি বললেন, সূর্যকান্ত বললেন যে আপনি যেটা বলছেন যে শরিয়ত অ্যাক্টকে যদি আমি অবৈধ ঘোষণা করে দিই, তাহলে এটি তো সঙ্গে সঙ্গে মানে যেটুকুও মুসলিম মহিলারা মেনটেনেন্স পাচ্ছেন, যা টাকা পয়সা পাচ্ছেন, আপনি তো সেটাও বন্ধ করে দেওয়ার জন্য মানে আর্গুমেন্টই করছেন। মানে আমি যদি এটা বন্ধ করে দিই তাহলে এটা লিগ্যাল ভ্যাকিউম তৈরি করবে, আইনের মধ্যে শূন্যতা তৈরি করবে, সেই জায়গাটা ভরপাই করবে কে? আমরা কি করব? সেই জায়গায় তো ফাঁকা হয়ে যাবে। যদি আমি শরিয়ত কানুনটাকে অবৈধ ঘোষণা করি, তাহলে যে লিগ্যাল ভ্যাকিউম তৈরি হচ্ছে সেটাকে ভরপাই করবে কে? মানে বুঝতে পারছেন তো, কেন্দ্র সরকার তো লাগুই করেনি ইউসিসি, তাহলে সেই জায়গাটা ভরপাই করবে কে? এটি বলতেই আইনজীবী তখন বোঝাতে লাগেন যে 1937 এর আগে কিভাবে আইন কানুন চলতো, তখন তো হিন্দু মুসলিমের ভেদাভেদও ছিল না। মুসলিম লীগ আসার পর থেকে মুসলিম ল, হিন্দু ল এইভাবে পুরো ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে 1937 এর আগে যখন হিন্দু মুসলিম এই ভেদাভেদই ছিল না, অথচ আইন কানুন ছিল, তখন যেভাবে আইন কানুন চলতো আপনি সেভাবে লাগু করুন। অর্থাৎ ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট এবং ইন্ডিয়ান ম্যারেজ অ্যাক্টের কথা এখানে উল্লেখ করেছেন। এটি বলতে প্রধান বিচারপতি আবার বললেন যে আপনি যে কথা বলছেন এটা কিন্তু আর্টিকেল 25 এবং 30, আর্টিকেল 25 to 30 এর মধ্যে যেটা মাইনরিটিকে প্রোটেকশন দিচ্ছে, অর্থাৎ রিলিজিয়াস ব্যাপারটার মধ্যে আপনি হস্তক্ষেপ করতে চাইছেন, এটা তো করা সম্ভব নয়।
আবারও আইনজীবী আর্গুমেন্ট করলেন, একের পর এক তগড়া তগড়া পয়েন্ট রাখলেন। এখানেও বুঝিয়ে দিলেন বিচারপতিকে যে রিলিজিয়াস ল আর পার্সোনাল ল এর মধ্যে পার্থক্য আছে। এখানে রিলিজিয়াস কথা আমি বলছি না, এখানে পার্সোনাল ল এর কথা বলছি, যা ফান্ডামেন্টাল রাইটে আসে। আমি এখানে ফান্ডামেন্টাল রাইটের কথা বলছি, যা সংবিধান আমাদেরকে দেয়, যে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের সমান অধিকার রয়েছে, সমান চোখে দেখতে হবে। আমি সেই বিষয় এখানে আর্গুমেন্ট করছি। তাহলে এটির উপায় আপনি কিছু দিন, এবং ইমিডিয়েটলি এই শরিয়ত কানুন, যার মাধ্যমে মুসলিম মহিলারা বঞ্চিত হচ্ছেন, কারণ এখনো পর্যন্ত দেশে এমন একাধিক মামলা দেখা যায় যে শরিয়ত কানুন এক তো হচ্ছে প্রপারলি কোডিফাই করা নয়, এটার প্রপার কোডিফিকেশন নেই, মানে শরিয়ত কানুনের সঠিকভাবে কোনো এক্সপ্লেনেশন নেই, কারণ এটির বিভিন্ন মতামতের মাধ্যমে তৈরি। যেমন এখানে কোরআনের বিভিন্ন মতামত রয়েছে, হাদিস থেকে বিভিন্ন মতামত নেওয়া হয়েছে, সুন্নাত থেকে বিভিন্ন মতামত নেওয়া হয়েছে, মৌলবীদের বিভিন্ন মতামত রয়েছে, অর্থাৎ প্রপার যে কোডিফিকেশন করা সেটা করা নেই। তো ইমিডিয়েটলি এটাকে অবৈধ ঘোষণা করুন, কারণ মুসলিম মহিলারা এটার মাধ্যমে বঞ্চিত হচ্ছেন। এবং এটি বলতেই সূর্যকান্ত বলে ফেললেন, প্রধান বিচারপতি বলে ফেললেন যে এটার একমাত্র উপায় হচ্ছে ইউসিসি। আর এই পয়েন্টকেই তখন ক্যাচ করা হলো এবং বিচারপতি বলতে শুরু করলেন যে আমরা বুঝতে পারছি এবং কেন্দ্র সরকারকে এই বিষয়ে বিচার করা উচিত, সাংসদদের এই বিষয়ে বিচার করা উচিত, কারণ এই প্রবলেম থেকে আমাদের একমাত্র বাঁচাতে পারে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, যা এক দেশ এক আইন এবং প্রত্যেকটি ভারতীয়কে সমান চোখে দেখবে, সমান আইন লাগু হবে। এবং এটি বলতেই আরেকজন বিচারপতি জয়মাল্য বাগচি উনি বলে ফেললেন যে এখনো ভারতবর্ষে দেখা যাচ্ছে অনেক এমন পুরুষ রয়েছেন যারা বেশি মানে একাধিক বিবাহ করে রয়েছেন, যা কিন্তু একদম জায়েজ না, যা একদম উচিত না। মহিলা পুরুষকে সমান রাইট দেয় না। সুতরাং অতি অবশ্যই ইউসিসির পক্ষেই পুরো টোটাল বেঞ্চ, অর্থাৎ 3টি জাজের বেঞ্চ ছিলেন, যেখানে প্রধান বিচারপতি সূর্যকান্ত ছিলেন, জয়মাল্য বাগচি ছিলেন এবং NR মহাদেবন ছিলেন। তো ওনারা পুরো একই বিষয় নিয়ে একই পয়েন্টে বললেন যে ডেফিনেটলি আমাদের দেশে ইউসিসি কতটা ইম্পর্টেন্ট, এবং এখানে বোঝানোর চেষ্টা করলেন যে তুষ্টিকরণের রাজনীতির শিকার অলওয়েজ এই ইউসিসি হয়েছে, সেই কারণে ইউসিসি কে সাইড করে বাকি সমস্ত কিছু করা হয়েছে। প্রথমেই আমি আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দেবো, সেটা হচ্ছে গোয়াতে এবং উত্তরাখণ্ডে অলরেডি ইউসিসি লাগু হয়েছে এবং সেটা কিন্তু সাকসেসফুল। এমনটা নয় যে সেখানে বিরোধ বেঁধে গেছে, সমস্যা হচ্ছে, তা নয়, সেটা কিন্তু সাকসেসফুল। আর এই সাকসেস করার পেছনে আমি যদি বলে থাকি তো ইতিহাসকে রিমাইন্ড করতে হবে, ডক্টর ভীমরাও আম্বেদকরকে রিমাইন্ড করতে হবে, কারণ উনি চাননি যে ব্রিটিশদের মতো করে পুরো হিন্দু মুসলিম ভাগ হোক, হিন্দুদের জন্য এক আইন, মুসলিমদের জন্য মুসলিম ল, এটা কিন্তু ভীমরাও আম্বেদকর চাননি। কিন্তু তারপরে ওনার যেহেতু কিছু করার ছিল না, কারণ সবটা তো ওনার হাতে নেই, সেই কারণে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেটস পলিসির মধ্যে আর্টিকেল 44-এ উল্লেখ করেছেন ইউসিসি সেম মানে একদম সেম এরকমই, যে টেম্পোরারি ধরুন মুসলিম ল চলছে বা হিন্দু ল চলছে, সেটাকে তুলে আমরা ইউসিসি লাগু করতে পারি সেম ভাবে এখানে। সেই কারণে এই যে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, অর্থাৎ রাজ্য যদি চেয়ে থাকে রাজ্যের ভালোর জন্য, রাজ্য সরকার কিন্তু যে কোনো মুহূর্তে যে সমাজ কল্যাণে এই প্রভিশন ব্যবহার করতে পারে। মানে এই ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির মধ্যে যে সমস্ত আর্টিকেলকে রাখা হয়েছে, সেটা রাজ্য সরকার যদি চায় তো ব্যবহার করতে পারে সমাজ কল্যাণে, এবং সেখানেই কিন্তু ইউসিসিও লাগু, মানে ইউসিসির কথাও উল্লেখ করা রয়েছে। অর্থাৎ সেই কারণে উত্তরাখণ্ড রিসেন্ট হয়েছে, গোয়াতে অনেক আগে থেকে ইউসিসি লাগু রয়েছে। তো এইগুলি সাকসেসফুল হয়েছে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে বিচারপতি সূর্যকান্ত, যিনি প্রধান বিচারপতি, এত বড় কথা বলার পরও কেন্দ্র সরকারের দিক থেকে এটাকে নিয়ে কেমন স্টেপ নেওয়া হয়, কারণ বারবার কেন্দ্র সরকার, অত ইজি নয়। বিজেপি গভর্নমেন্ট যবে থেকে কেন্দ্রে রয়েছে তখন থেকে আমরা ইউসিসির কথা শুনলেও জানা যাচ্ছে যে এই থার্ড টার্মে যে মোদী গভর্নমেন্ট এসছেন, ম্যানিফেস্টো যেটা থেকে থাকে ওর মধ্যেই রয়েছে যে ইউসিসি লাগু করার কথা। এখন দেখার বিষয় হচ্ছে যে তুষ্টিকরণের রাজনীতিতে উনি পিছিয়ে যান, নাকি ইউসিসি নিয়ে কোনো কড়া পদক্ষেপ নেন, নাকি কেন্দ্র সরকারের পদক্ষেপ করার আগেই সুপ্রিম কোর্টের দিক থেকে কোনো বড় পদক্ষেপ নেওয়া হয়, এটাই এখন দেখার বিষয়। সমাজে এখনো পর্যন্ত এই শরিয়ত কানুনে যেখানে বিবাহের বয়স মহিলাদের
15 রয়েছে, সেখানে কিন্তু নর্মালি এজ রয়েছে 18। ইনফ্যাক্ট পলিগেমি, যেটা আমাদের লতে, আমাদের ভারতীয় লতে আপনারা বলতে পারেন, দেখুন ক্রিমিনাল ল সবার জন্য সমান হলেও সিভিল লতে এরকম পার্টিশন করা রয়েছে। তো পলিগেমি যেমন আমাদের অ্যালাউড নেই, সেরকম কিন্তু শরিয়ত কানুন 1937 অনুযায়ী পলিগেমি অ্যালাউড রয়েছে। সেখানে 4 জন স্ত্রী আপনি রাখতে পারেন, তাছাড়া আরো একাধিক বিবাহ করতে পারেন। এখানে আপনাদের 3 তালাক, যেটা কি অলরেডি রিসেন্ট আইন কানুন করে তোলা হয়েছে, তারপরেও 3 তালাক এবং হালালার মতো বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল ম্যাটার শরিয়ত কানুন কিন্তু পারমিশন দেয়। তো এখন দেখার বিষয় হচ্ছে যে সায়রা বানু থেকে শুরু করে শাহ বানু বিভিন্ন মামলার মাধ্যমে মুসলিম মহিলারা নিজেদের প্রবলেম এবং তারা যে বঞ্চিত হয়েছে সেই বিষয় তুলে ধরার চেষ্টা করেছে। সুপ্রিম কোর্টও একাধিকবার তাদের হয়ে রায় দিয়েছে, কিন্তু বিষয়টা বারবার পার্লামেন্টে এসে আটকে যায়, কারণ তুষ্টিকরণের রাজনীতি এছাড়া আমার বলার কিছু নেই। ধরুন আজকে ইউসিসি লাগু করা হলো, তাহলে কি মমতা ব্যানার্জির মতো নেতা বা অখিলেশ যাদবের মতো নেতা বা তেজস্বী যাদবের মতো নেতা, এই নেতারা কি আদৌ ইউসিসি কে সাপোর্ট করবে? কারণ দেশের ডেভেলপমেন্ট আর দেশের এক দেশ এক কানুন, এই ভবিষ্যতের কথা ভাবার জন্য শুধুমাত্র একজন রাজনৈতিক নেতারা কথা বলবেন না বা কোনো দল কথা বলবে সেইভাবে কিন্তু পার্লামেন্ট চলে না, প্রত্যেককে একত্রিত হতে হবে। এখন আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে তুষ্টিকরণের রাজনীতি করা অনেক সহজ। মমতা ব্যানার্জি 3 তালাকের সাপোর্টে কিন্তু কোনোদিন কথা বলেননি, আর আজ যদি ইলেকশনের আগে ইউসিসির কথা বলেন তাহলে তো মমতা ব্যানার্জি মুদ্দাই পেয়ে যাবেন। তিনি রাস্তায় নেমে এক্ষুনি কাঁদতে লাগবেন, বলবেন এই দেখো আবারও কেন্দ্র সরকার বড় সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদেরকে বঞ্চিত করে দেবেন, এবং ভুল বোঝানো স্টার্ট হয়ে যাবে। কেন হবে বলুন তো? তার একমাত্র অ্যান্সার হচ্ছে তুষ্টিকরণের রাজনীতি করে জেতা অত্যন্ত সহজ, কিন্তু আসল দেশের জন্য এবং ডেভেলপমেন্টের রাজনীতি করে জেতা অত্যন্ত কঠিন। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে যদি আপনারা আলটিমেট দেখবেন, তো সে কিন্তু মুসলিম মহিলারাই বঞ্চিত হচ্ছে এবং তারা কুহার লাগাচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে যে আমরা মুসলিম মহিলা পরে, হিন্দু মহিলা পরে, খ্রিস্টান মহিলা পরে, তার আগে আমরা ভারতীয় নাগরিক, তাহলে আমরা কেন বঞ্চিত হব? আমাদের সমান অধিকার কেন থাকবে না? এখন দেখা যাক এই বিষয় নিয়ে বাকি নেতারা এবং কেন্দ্র সরকার কি সিদ্ধান্ত নয়। পুরো বিষয়ে আমার নজর থাকবে। আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।